এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। বুধবার বিকেল 4টে মানেই সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস। এই দক্ষিণবঙ্গে সংস্কৃতিকে নিয়ে চলার একমাত্রই আমরা। সংস্কৃতি এবং নানা বিষয় নিয়ে, কবিতা, সাহিত্য, সমাজ নিয়ে আমাদের নতুন করে পথ চলা এক্সপ্রেস নিউজের পর্দায় প্রতি বুধবার সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস দেখুন ঠিক বিকেল 4টেয়। আজকে আমার সঙ্গে স্টুডিও যিনি অতিথি হিসেবে উপস্থিত আছেন, পরিচয় করিয়ে দিই, তারপর তার সম্পর্কে আপনারা সবাই জানতে পারবো। ডক্টর সুজিত কুমার কর্মকার স্যার, অনেক অনেক স্বাগত আমাদের। নমস্কার, এক্সপ্রেস নিউজকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমার তরফ থেকে আমি খুবই আনন্দিত এবং উপকৃত। এক্সপ্রেস নিউজকে অবশ্যই আপনাদের মতো মানুষ আছে আমরা এক্সপ্রেস নিউজের স্টুডিওতে পেয়েছি। আমাদের আমন্ত্রণে আপনি সাড়া দিয়েছেন। বহুমুখী প্রতিভার অধিকারী আপনি। সমাজের নানা দিকে আপনার বিচরণ। আপনি সমাজের উপর নানা কাজ করেছেন, ডক্টরেট পেয়েছেন, ডিলিট পেয়েছেন বিদেশ থেকে। এরকম একজন মানুষকে আমরা আমাদের অতিথি হিসেবে পেয়েছি। এই যে আপনার লং জার্নি, সমাজকে কিছু দেওয়ার জন্য ছোটোবেলাটা শুনি, তারপর একে একে আপনার সব দিকগুলো আমরা আলোচনা করব। তো ছোটোবেলা থেকে বলতে গেলে বছর দুয়েক, যখন আমার বয়স 2 কি 2.5 বছর, তখন থেকেই আমার মনে একটা জেগে উঠেছিল যে সমাজের কিছু কাজ করার জন্য। আমার বাবা এবং মা এই দুজনই আমাকে যেভাবে সাহায্য করেছে, এবং শুধু তাই নয়, আমরা 3 ভাই 3 বোন, দিদিরা সবচেয়ে বড়। তারপরে আমার বড় একজন আছেন, এখন স্বর্গীয় হয়ে আছেন, স্বর্গীয় অজিত কুমার কর্মকার। আমার নাম ডক্টর সুজিত কুমার কর্মকার, এবং আমার যে ভাই রঞ্জিত কুমার কর্মকার। সমাজের বিশেষ করে আমি যেভাবে এগিয়ে এসেছি, শুধু তাই নয়, যখন ছোটোবেলায় আমার বাবা ছিলেন, মা ছিলেন অনুকূল ঠাকুরের শিষ্য। একদিন আমাকে নিয়ে গেছিলেন সেই অনুকূল ঠাকুর আশ্রমে, এবং সেখানে থেকে যখন অনুকূল ঠাকুর আমাকে দেখেছেন এবং আমার বাবাকে বলেছিলেন যে, আরে তুই কাকে নিয়ে এসেছিস, তখন উনি উত্তর দিলেন, কেন আমার ছেলেকে। বলে, তুই আমাকে দে। আমি দেখেই বলছি, আরে তুই একজন তো এটা উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে এসেছি। তো আপনার তখন 2 বছর বয়স? 2 কি 2.5 বছর। তখন ঠাকুর, শ্রী শ্রী অনুকূল ঠাকুর আপনাকে দেখে এই উক্তি করেছিলেন? তখন এই উক্তিটা করেছিলেন। হ্যাঁ, উক্তিটা যখন করেছিলেন তখন বাবা চমকে গেছিল, উজ্জ্বল নক্ষত্র কীভাবে হল। তো ছোটোবেলাকার, তখন থেকেই বাবা আমার উপর ধ্যান দিয়েছিলেন, এবং ছোটোর থেকে পড়াশোনা থেকে, তারপরে ধীরে ধীরে খেলাধুলা, তারপরে সাঁতার, এবং নানা দিক আমি করতে বাবার সাহায্যে, মায়ের সাহায্যে, বাবার উৎসাহে আমরা এগিয়ে গেছি। খুব সুন্দর। ডক্টর সুজিত কুমার কর্মকার আজ সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেসে আমাদের অতিথি। সুজিতদা, আপনি যে অঞ্চলে থাকেন, কল্যাণনগর, বিস্তৃত একটা জনপদ, একদম পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত। সেখানে খেলাধুলার উন্নতিতে সমাজকে তুলে ধরার পিছনে আপনার একটা বিশাল অবদান। এক এক করে আসি। প্রথমে আসি আপনার অ্যাথলেট।
তো এইভাবে কিভাবে ওইখানকার তৈরি করেছিলেন তারা আগামী দিনে, মানে পরবর্তী ক্ষেত্রে সারা ভারতবর্ষ চষে বেরিয়েছেন? এদিকে আমি বলতে পারি যে আমাদের চিত্তরঞ্জন একটা অ্যাথলেটিক ক্লাব ছিল, ছোটোবেলা থেকেই আরম্ভ করি, এবং তার সাথেই আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম। 1978 সালে আমরা সেই চিত্তরঞ্জন অ্যাথলেটিককে নামাঙ্কিত করি ইয়ং অ্যাথলেটিক ক্লাব 1978। সেইভাবে দীর্ঘ অতিক্রম করে নানা ছেলেমেয়েরা, বিশেষ করে আমাদের কিছু কোচ ছিলেন, তার মধ্যে আমিও ছিলাম, এবং এখনও পর্যন্ত যিনি আছেন ছোটেলাল কামাত, তিনি এখনও চালিয়ে যাচ্ছেন এই ইয়ং অ্যাথলেটিক ক্লাবে ছেলে মেয়েদেরকে কীভাবে আরও উন্নতি করা যায়, ডিভিশন থেকে সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, এইভাবে ধীরে ধীরে আমাদের যে ক্লাব সেখান থেকে গড়ে ওঠা যে ছাত্রছাত্রীরা, প্রচুর ছেলেমেয়েরা সেখান থেকে নানা দিকে তারা এগিয়ে গেছেন। যেমন বলি, স্টেট থেকে, ন্যাশনাল থেকে যে সমস্ত ছেলেমেয়েরা উঠেছে তারা কিন্তু বসে নেই, তারা কিন্তু স্পোর্টস কোটা রিক্রুটমেন্ট হয়েছে এই ইয়ং অ্যাথলেটিক ক্লাব তরফ থেকে। তো আপনার হাত ধরে ইয়ং অ্যাথলেটিক্স ক্লাব? আমি তো ছিলাম, শুধু তার সাথে সাথে আরও যারা ছিলেন, আমি তো একা নয়। একটা ক্লাব করতে গেলে আরও তো যে সমস্ত যারা গুণী ব্যক্তিরা ছিলেন তারাও আমাদের সাথে ছিলেন, এবং আমি 78 সাল থেকেই আমি সেখান থেকেই আমার উত্থাপন। একটা সময় যখন আপনারা ছোট ছিলেন, যখন চিত্তরঞ্জন লোকোমোটিভে সার্ভিস করছেন, ক্লাব করছেন, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এখন এসে আপনাদের পথ ধরে, আপনাদেরকে দেখে নতুন প্রজন্ম কি আসছে আপনার অঞ্চলে? দেখুন, আগে আমরা যেমন অনেক দিক থেকে আমরা পেয়েছি, আমাদের উৎসাহ দিয়েছেন বাবা মা, সেই উৎসাহটা অনেক কমে গেছে। কারণ দেখুন, প্রত্যেক ফ্যামিলিতে দুটো কি একটা, এই যে ছেলেমেয়েরা সবসময় পড়াশোনা, কম্পিউটার, এই নিয়ে সবসময় ব্যস্ততা, সেই ব্যস্ততা আগে ছিল না। এক একটা পরিবারে তখন ছেলেমেয়েরা শুধু পড়াশোনা নয়, খেলাধুলার দিকে, নানা দিকে তারা খুব উৎসাহ দেখাতেন যে গার্জেনরা। এখন তা দেখা যাচ্ছে না, খুব কম। তা সত্ত্বেও আমি বলতে পারি যে আগামী যে প্রজন্ম, সমাজ যে বন্ধ নেই সেটা আমি তুলে ধরতে পারি, কারণ এখনও পর্যন্ত তারা করে যাচ্ছেন। কিছু কিছু আছে তাদের উৎসাহ, উদ্দীপনা, গার্জেনদের যে উদ্দীপনা, সেই থেকে তারা ধীরে ধীরে এগিয়ে গেছে, এই কথা আমি বলতে পারি। মানে বসে নেই হয়তো, আগে যেমন অতটা ছিল না, এখন কিন্তু কম হলেও কিন্তু কিছু মানুষ খেলাধুলার প্রতি তাদের আসক্ত, তারা মাঠে যাচ্ছে, সমাজের গড়ে তোলার পিছনে তাদের একটা আপনাদের মতো আপনাদেরকে অনুসরণ করছে। নিশ্চয়ই। হ্যাঁ, আপনারা দেখছেন সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস নিউজ। বুধবার বিকেল 4টে মানে সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেস। আজকে আমার সঙ্গে যিনি স্টুডিওয়ে উপস্থিত আছেন, ডক্টর সুজিত কুমার কর্মকার। সুজিত দা, আপনার সঙ্গে আলোচনা করছিলাম স্টুডিওর বাইরে। সালটা হচ্ছে 1998, 26শে জানুয়ারি। ভুজে ভয়ঙ্কর ভূমিকম্প। তরুণ সুজিতকে তার ডিপার্টমেন্ট থেকে পাঠানো হলো সেখানে রেস্কিউ করার জন্য। সেই গল্পটা দর্শকদের একটু শোনা দরকার। এত বড় ভূমিকম্প ভারতবর্ষে খুব কমই হয়েছে। আপনারা শুনলেন যে ভূমিকম্প যেটা হয়েছে মহারাষ্ট্রে, লাতুরে, ভুজে। সেই মহারাষ্ট্রে এবং লাতুরে, ভুজে আমি উপস্থিত ছিলাম। আমার এখান থেকে একটা টিম গেছিল, 5 জনের কি 6 জনের টিম ছিল। একটু থামাই, কেউ অনুষ্ঠান দেখছেন, ফোন করেছেন। আচ্ছা, নমস্কার, কে আছেন ফোনে? हम लोग मंथन सिंह बात कर रहे हैं। मेरा दोस्त सुजीत बैठा है आपके साथ, देख के अच्छा लग रहा है। सुजीत को रियल से हम लोग एक साथ में डॉक्यूमेंट देखे थे, तो सुजीत बैठा हुआ है, देख के अच्छा लग रहा है। इसलिए फोन किया है। तो बहुत बहुत
একটু হ্যাঁ বুঝতে পারছি আপনি আজ অতিথিকে চিনতে পেরেছেন, আপনি অনুষ্ঠান দেখছেন। কোথা থেকে দেখছেন অনুষ্ঠান? আপনার কথাগুলো আপনি সঙ্গে থাকুন, একটু চেষ্টা করুন আরেকবার ফোন করার, কেননা ফোনে ঠিক সংযোগ হচ্ছে না। একজন ফোন করেছিলেন, আপনার পরিচিতর মধ্যে আছেন, উনি অনুষ্ঠান দেখছেন। হ্যাঁ, যেটা বলছিলেন ভুজের। যে ভুজে যেভাবে যে ভূমিকম্পে হয়েছিল, সেখানে আমাকে যখন এখানে রেস্কিউর জন্য পাঠানো হয়েছিল, শুধু আমাকে নয়, আমার টিমকে, এবং সেখানে যখন উপস্থিত হই এবং নানা দিকে শুধু কান্নার রোল দেখতে পেয়েছি। আমাদের ছিল যে রেস্কিউ করে উদ্ধার করে তাদেরকে হাতে দেওয়া। ওখানে নানা ধরনের যারা গুণী ব্যক্তিরা ছিলেন এবং তাদের হাতে আমরা রেস্কিউ করে পাঠিয়ে দিতাম। কতজনের টিম গেছিলেন? আমরা গেছিলাম এখান থেকে 6 জন। আপনি টিম লিডার? আপনি ছিলেন টিম লিডার? টিম লিডার আরেকজন ছিল। আচ্ছা, দুজন মিলে আমরা দুজনেই আমরা এটাকে পরিচালনা করেছিলাম। এবং সেখানে যেভাবে রেস্কিউ হচ্ছিল, সেখানে যে কান্নাকাটির থেকে আরম্ভ করে রোল পড়ে গেছিল, এবং সেখানে আমাদেরকে কি করেছিল রেস্কিউ করার জন্য নানা দিকে অনেক কিছু সেখানে পড়েছিল। এমনকি সোনা গয়না থেকে আরম্ভ করে কেভিপি কিষাণ বিকাশ পত্র তো আরম্ভ করে আমরা সেগুলিও আমরা অ্যারেঞ্জমেন্ট করে আমরা কি করেছি সরকারের হাতে আমরা তুলে দিয়েছি। সেটা আমাদের কর্তব্য। আমাদের পাঠিয়েছিল উদ্ধারের জন্য, এবং যে সমস্ত অর্নামেন্টস পেয়েছি সেগুলো আমরা উদ্ধার করে তাদের হাতে দেওয়া। সেইখানে যে কাজ সকাল থেকে বিকেল পর্যন্ত দারুণভাবে আমরা উপকৃত হয়েছি, যে আমরা যে সমাজে কাজ করে যাচ্ছি এবং করে যাব, এই যে আমার দৃঢ় বিশ্বাস, সেই দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে চলেছি। সুজিতদা, শুধু কি ভূমিকম্প বা অন্য কোনো যেগুলো আমাদের ডিজাস্টার আসে, আর কি শিখেছেন? আমরা যেমন ভারত সেবাশ্রম হয়ে গেছিলাম, যেখানে নাকি ওখানে নানা দিকটাই আমাকে বলতে হয়েছে। যেমন অ্যাক্সিডেন্টের ব্যাপারেও আমি গেছিলাম, রেল অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছিল সেখানেও আমি গেছিলাম। তারপরে বন্যা, প্লাবিত বন্যা, সেখানেও গেছিলাম। তারপর ইন্টারন্যাশনাল যে আমাদের যে ইন্টারন্যাশনাল যে প্রোগ্রামগুলি হয়, হ্যাঁ, সেই প্রোগ্রামেও আমাকে পাঠিয়েছিল, সেখানেও আমি অ্যাটেন্ড করেছিলাম। যেমন লাতুরে একটা বিট্টল রূপকিনী বলে একটা, সেখানে ওই নানা ধরনের মানুষজন আসে যে বিট্টল রূপকিনীকে দেখার জন্য, একটা মন্দির, বিরাট মন্দির। সেখানে থেকে আমি উদ্ধার কাজে হোক কিংবা আমাকে যে সমস্ত সমাজে কাজ করতে বলে ভলেন্টিয়ার হিসাবে আমি সেখানে অ্যাটেন্ড করেছিলাম। ওখানে একটা চন্দ্রভাগা নদী আছে, সেই চন্দ্রভাগা নদীতে সেই সমস্ত যারা স্নান করে পুজো দেন, সেখানে আমার ডিউটি ছিল নৌকাতে। সেই নৌকাতে করে আমাকে সমস্ত কিছু বেল টেল পরিয়ে দিয়ে আমাকে নৌকাতে, সেখানে আমি ডিউটি দিতে দিতে যখন দেখছি চন্দ্রভাগা নদীর একজন ভেসে যাচ্ছে, বয়স্ক ভদ্রমহিলা, আমি তখন দেখেই, আমার কিছু না দেখেই আমি কি করেছি, ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করেছি। এবং সেই উদ্ধারে করার পর তার পরের দিন সেখানকার মহারাষ্ট্রের পেপারে বেরিয়েছিল, বিরাট ভূমিকা বেরিয়েছিল। সেখানে আমাকে খুব আনন্দিত এবং উপকৃত হয়েছি, এবং ওরাও খুব সম্বোধিত করেছে। মানে আপনি নদীতে ঘুরছিলেন, তখন দেখলেন যে একজন মহিলা জলে ভেসে যাচ্ছে, আপনি নিজের প্রাণ বিপন্ন করে আমি জলে ঝাঁপিয়ে উদ্ধার করলেন। সেটা তো অবশ্যই প্রশংসার যোগ্য কাজ। এমন একজন অতিথিকে আমরা পেয়েছি, যে কবি বলেছিলেন না, যে মানুষের পাশে দাঁড়াও, মানুষ বড় অসহায়। মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিছু নগণ্য এই পৃথিবীতে আছেন, তাদের মধ্যে অন্যতম ডক্টর সুজিত কুমার কর্মকার। সুজিতদা, এটা একটা দিক গেল। আমরা ছোটোবেলায় পড়েছি, আমিও যখন ছোট, আপনার থেকে আমার বয়স ছোটই, ডেসমন্ড এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে আমরা পড়তাম, প্রথম এভারেস্ট বিজয়ী।
আমার যে পাশে বসে আছেন তিনি এডমন্ড হিলারি এবং ডেসমন্ড হিলারি এবং তেনজিং নোরগের সঙ্গে আপনি কাজ করেছেন, তাদের কাছে ট্রেনিং নিয়েছেন, সেই অভিজ্ঞতা একটু দর্শকদের শোনান। দার্জিলিংয়ে যখন আমি বেসিক কোর্স করতে যাই, আমাদের প্রথমে কোর্স হচ্ছে রক ক্লাইম্বিং কোর্স, এবং রক ক্লাইম্বিং কোর্সে আমি খুব সুন্দরভাবে আমি উন্নতি হয়েছি, এবং সেখান থেকে আমাকে পাঠানো হয়েছিল বেসিক কোর্স। বেসিক কোর্স দার্জিলিং আছে, উত্তরকাশী আছে, নানা বেসিক কোর্সে জায়গা আছে। এবং আমি যেখানে গেছিলাম দার্জিলিং মাউন্টেন ইনস্টিটিউটে, আমার প্রিন্সিপাল ছিলেন। আরেকজন ফোন এসছেন। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, কে আছেন ফোনে? আচ্ছা, আমি অসিত বিশ্বাস বলছি ব্যান্ডেল থেকে। আচ্ছা, অসিতবাবু বলুন বলুন বলুন। হ্যাঁ, আপনাদের এই লাইভ দেখছিলাম আমি। হুম তো সুজিত বাবুকে আমার একটাই প্রশ্ন, হুম যে এত কিছু উনি করেন কিভাবে? অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন। আপনার প্রশ্ন নিশ্চয়ই স্যার শুনতে পেয়েছেন, ঠিক উত্তর দেবেন। আপনি দেখতে থাকুন আমাদের সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেস। খুব সুন্দর প্রশ্ন করেছেন, এটা আমি পরে আসতাম যে এত কিছু করেন কি করে। ব্যান্ডেল থেকে একজন ফোন করেছেন। সেটা একটা ছোট করে বলি, দেখো, ইচ্ছা থাকলে উপায় হয়। হুম আমার যে ইচ্ছা হুম এবং নানা দিকে আমি কিন্তু অগ্রসর হই, যেখানে ডাক পড়ে সেখানে আমি ছুটে যাই, ছুটে বেড়াই এখনো পর্যন্ত, স্টিল নাও। সেই ডাকে আমার যদি শরীর মন ভালো থাকে, আমাকে কেউ রুখতে পারবে না। আমি সেই কঠোর মনোভাব নিয়ে আমি এগিয়ে চলছি। জানি না কতটুকু পারবো, কিন্তু আপনাদের আশীর্বাদে আমি এখনো করে যাচ্ছি। অসিতবাবু, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। সুজিতবাবু নিজেই শুনতে পেয়েছেন আপনার প্রশ্ন। মানে ইচ্ছা থাকলে উপায় হয়। যদি আমার ইচ্ছা থাকে তাহলে, মানে আন্তরিকতা যদি থাকে, তাহলে সহযোগিতার বা ইচ্ছার কোনো অভাব হয় না। আর বয়স একটা সংখ্যা, বয়স বেড়ে যায়, কিন্তু মনের বয়সটা সুজিতদা একদম ঠিকঠাক রাখতে হবে। হ্যাঁ, যেটা বলছিলেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। তেনজিং নরগে ছিলেন, উনি ছিলেন প্রিন্সিপাল ছিলেন আমাদের, এবং সেখানেই আমি বেসিক কোর্স করি, এবং তার সাথে আমার আলাপ হয়। আমাদের 1 মাস ট্রেনিং ছিল, সেখানে আমি ভালোভাবে করেছিলাম। এবং এডমন্ড হিলারি আমাকে বলেছিলেন, উনি ওখানেও ছিলেন, এডমন্ড হিলারি আমাকে বলেছিলেন, এবং জর্জ বনিংটন বলে একজন ছিল এভারেস্টার, আপনারা জানেন জর্জ বনিংটন, আমাকে উপাধি দিয়েছিলেন गिरगिटी, যে आप कैसे करके उठ रहे हैं बिना रस्सी से, आप तो ও জর্জ বেনিংটন আপনাকে উপাধি দিয়েছিলেন जॉर्ज बनिंगटन दिए गिरगिटी, गिरगिटी। आप तो कैसे करके उड़ रहा है, आप तो बहुत अच्छा है बाप। যাই হোক, আমাকে যখন দার্জিলিংয়ে ভালোভাবে যখন ট্রেনিং করি, আমাকে সম্মান দেওয়া হয়, আমাকে ব্লেজার দিয়ে আমাকে সম্মান জানিয়েছিল, এবং সেখান থেকে আমার পথ চলা, ট্রেকিং, এক্সপিডিশন, এইসব পথ চলা। এখন আমাদের মাউন্টেন ট্রেনিং ইনস্টিটিউট দার্জিলিংয়ে আছে। কেউ যদি করতে চান, আমার সাথে যোগাযোগ রাখলে আমি তার ব্যবস্থা করে দিতে পারবো। এই আমার যে ইচ্ছা, সেই ইচ্ছাকে প্রেরণ করে আমি কিন্তু এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছি সব দিকে। অসাধারণ। এমন একজন মানুষকে আমরা আমাদের স্টুডিওয়ে পেয়েছি, যিনি সব দিকে পারদর্শী। তার অ্যাথলেট নিয়ে শুনলাম, তার পাহাড়ে ওঠার ট্রেকিং নিয়ে শুনলাম। এবার যেটা তাকে জানতে চাইবো, যে সাঁতারেও আপনি কোচিং দেন। আপনার কোচিংয়ে অনেক সাঁতারু সারা ভারতবর্ষে সফলের সঙ্গে ট্রফি জিতেছে, মেডেল জিতেছে। সাঁতারটা কিভাবে এলো? সাঁতারটা দেখুন, আমি তো সব কিছুর দিকে উৎসাহী, এবং সেই উৎসাহ দেখে আমি ভর্তি হয়েছিলাম আমাদের যে চিত্তরঞ্জন বাসন্তী ইনস্টিটিউট সুইমিং, আমি সেখান থেকেই আমি সাঁতার শিখেছি। এবং গণেশ দাস যে ছিলেন, এখন নেই, স্বর্গীয় হয়ে গেছে, তার হাত থেকে আমি সমস্ত রকম রেস্কিউ করা, কিভাবে জলে ভাসতে হয়, কিভাবে সুইমিং করতে হয়, হ্যাঁ, এইসব আমাকে শিক্ষা দিয়েছে। এবং সেই শিক্ষা নিয়ে আমি অনেক জায়গায় এগিয়ে গেছি। তার সাথে সাথে
এখনও পর্যন্ত আমি আমাদের যে সুইমিং অ্যাসোসিয়েশন আছে বাসন্তী ইনস্টিটিউট, ওইটা আমরা 5 মাসের কিংবা 4 মাসে একটা কোর্স করাই। সেই কোর্সে যে সমস্ত শিশুরা আসে তাদেরকে আমরা সাঁতার শেখাবার একটা সুযোগ দিই এবং 4-5 মাসের পর আমরা তাদেরকে বলে যাই যে আপনারা যদি এর থেকে ভালো কোচ কিংবা ভালো জায়গায় যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমরা তখন কলকাতা সুইমিং অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করে দিই। বাহ, আপনাদের যে বাসন্তী ইনস্টিটিউশন যেখানে সাঁতার শেখানো হয়, এই যে শেখার যে ইচ্ছাটা কেমন সবার, বাচ্চাদের, গার্জেনদের কেমন? বাচ্চাদের তো ছোট ছোট বাচ্চা, তো তাদের তো একটা সবসময় একটা ভীত মহান থাকে, এই বাবা জলে যাব, কান্নাকাটি রোল পড়ে যায়। এবং সেই রোল তাকে কিভাবে জলের সাথে ভাব ভালোবাসা বন্ধুত্ব করা সেটা প্রথমে ওদেরকে শেখায়। জলের সাথে কোলে করে নিয়ে সেই জলকে সাথে কথা বলা, দেখো এইটুকুনি জল, তোমার কিছু হবে না, আমি আছি, আস্তে আস্তে ধরো, রড ধরো, আমি পা ধরছি, এইভাবে আস্তে পা নামাও, পা চালাও, এইভাবে করতে করতে তারপরে আমি কী করি, রডটাকে ছেড়ে দিয়ে বলে হাতে হাতে চলো, হাতে হাতে চলতে চলতে আস্তে আস্তে ওদের একটা সাহস বাড়ে এবং সাহস বাড়তে বাড়তে তাদের তখন হাত পা নড়তে নড়তে তারা একটু একটু করে শিখে যায়। তখন ওদের ভয়টা কেটে যায়, তখন ওই কান্নাকাটির রোলটা কমে যায়। এরকম আমাদের এরকম গোটা যারা ইন্সট্রাক্টররা আছে তারা শেখায়, সুইমিংয়ে আছে, তার মধ্যে আমি একজন। আমি যেভাবে মানে শিক্ষা দিই, সবাই তো সব রকমভাবে করে না, এক একজন এক রকম পদ্ধতিতে, খেলাধুলো এক একজন এক রকম পদ্ধতি, পড়াশুনো এক রকম পদ্ধতি, যা যে সমস্ত শিক্ষক আছেন তাদের দেখবেন এক একজন এক রকম পদ্ধতিতে তারা শিক্ষা দেয়। তো আমি যেভাবে করাই, মানুষ এবং গার্জিয়ান যারা আছেন ছোটো ছোটো ছেলেমেয়েদের, তারা ভাবে যে ওনার কাছে দিই, কিন্তু আমাদের কী হয়, আমরা সার্কিট সিস্টেমভাবে করি। আমি একা করলে তো হবে না, আরও তো অনেকে আছে, তাদের হাতে দিই, তারপরে আরেকজনে, এইভাবে ঘুরে 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 সবাইকে শিক্ষা দেয়। এবং তাতে দেখেছি শিশুরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখে দেয় এবং তাদের মধ্যে একটা কম্পিটিশন হয়। 4 মাস 5 মাস পর আমরা একটা কম্পিটিশন করাই বাচ্চাদেরকে নিয়ে, তারপর যারা একটু বড় আছে, এর থেকে একটু বড়, তাদেরকে নিয়ে একটা কম্পিটিশন হয়। সেই কম্পিটিশনে প্রত্যেককে বলি তোমরা নামো, দেখো কতটুকু কী করতে পারে, কতটুকু শিখেছে 5 মাসের মধ্যে। এইটুকুনি দেখতে দেখতে দেখা যায় যে ওরা খুব আনন্দিত হয়েছে এবং গার্জেনেরও চায় যে প্রত্যেক বছর যেন এই জিনিসটা যেন থাকে এবং তাদেরকেও শিক্ষা দিয়ে তারা যেন আরও ভালো কাজ করতে পারে এবং ভালো জায়গা যেতে পারে এই খেলাধুলার মাধ্যমে। এটাও তো একটা খেলাধুলা, একটা এই সমাজকে যেন আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। আপনারা যদি গার্জেনরা যদি স্বতঃস্ফূর্তভাবে নিয়ে আসেন, নিশ্চয়ই সেই ছেলেমেয়েরা কেন হবে না, নিশ্চয়ই হবে। গার্জেনদের আগে প্রথমে সেই মনোভাবটা রাখতে হবে। এই সমাজ কিভাবে এগিয়ে যাবে, সমাজের কথা আপনি নিজের কথা বলতে পারছেন আমাদের প্ল্যাটফর্মে এক্সপ্রেস নিউজ। এই আগামী জুনে 25 বছর পূর্ণ করবে আমাদের প্রতিষ্ঠান। কেমন লাগছে আজকে? আমার তো খুব ভালো লাগছে। আমি তো এই প্রথম এই এক্সপ্রেস নিউজে আমাকে যে আমন্ত্রণ জানিয়েছে, আমি খুবই গর্বিত এবং আনন্দিত। এবং সমাজ সংস্কৃতি যে বিপুলভাবে ছড়িয়ে গেছে এবং অনেকেই তার প্রশ্নের উত্তরে তারা ব্রতী হয়েছেন, খুব ভালো লাগছে। আমি যে এখানে এসেছি এবং বলতে পারছি। আমাদের চ্যানেল তো হাতের মুঠোই। আপনার স্মার্টফোনে গিয়ে এক্সপ্রেস নিউজ, প্লে স্টোরে গিয়ে এক্সপ্রেস নিউজ ডাউনলোড করে নিন। পৃথিবীর যে কোনো প্রান্তে সব সময় লাইভ, একটা বিরাট পাওনা। আমাদের কর্ণধার একটা বিরাট জিনিস করে দিয়েছেন। আমাদের কথা সারা বিশ্বে, যেখানে আমাদের বাঙালি আছে, বাংলা ভাষাভাষী, অন্য ভাষী যারা আমাদের এক্সপ্রেস নিউজকে ভালোবাসেন, তারা সব সময় আমাদের সঙ্গে আছেন। আজকে সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেসে আমার সঙ্গে আছেন ডক্টর সুজিত কুমার কর্মকার। সুজিতদা, আপনি ডক্টরেট এবং ডিলিট দুটোই বিদেশ থেকে পেয়েছেন। পৃথিবীর কতগুলো দেশে গেছেন? পৃথিবী আমাকে বিশেষ করে 4-5টা দেশেই আমাকে নিমন্ত্রিত করেছেন। আমন্ত্রণ পেয়ে আমরা ছুটে গেছি এবং ইদানিং আমি
কুফে যাচ্ছি 25শে এপ্রিল। আমার একটা কুফেতে প্রোগ্রাম হচ্ছে, কুফিতে একটা ব্যাংকক? প্রোগ্রাম হচ্ছে, ব্যাংকক থেকে কুফে কুফে, হ্যাঁ, ওটা 2.5 ঘন্টা বাই প্লেন। এবং সেখানে শুধু একটা ফোন আছে। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, কে আছেন ফোনে? নমস্কার, আমি এক্সপ্রেস নিউজে কথা বলছি। আমি হ্যাঁ, মিউজিয়াম থেকে বলছি। মিউজিয়াম থেকে। হ্যাঁ, বলুন হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আমি একটু সুজিত বাবুর সাথে কথা বলতে পারি? হ্যাঁ, সুজিত বাবু হ্যাঁ, শুনতে বলুন। পাচ্ছেন? আমি আপনি শুনতে বলুন পাচ্ছি। বলুন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার সুজিত বাবু। নমস্কার। হ্যাঁ, সম্প্রতি আমাদের এখানে রূপনানপুর উৎসব হয়েছিল, রূপনানপুরে। হ্যাঁ, আপনার প্যাভিলিয়ন সেখানে আমি দেখেছিলাম। তো আপনার সম্পর্কে জানার খুব ইচ্ছে তখন থেকেই ছিল। আচ্ছা। তো একটু আপনার কর্মকাণ্ড, আপনার জীবনের কখন থেকে আপনি সমস্ত কিছু স্টার্ট করেছেন একটু যদি বলেন খুব ভালো হয়। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। আপনার প্রশ্ন সুজিতদা শুনেছেন। আপনি রূপনারায়ণপুর উৎসবে গেছিলেন, সেখানে ওনার সঙ্গে আপনার দেখা হয়েছে। আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন, বা ভিড়ের মতো অনেকের সঙ্গে কথা বলেছেন। তো আপনার কর্মকাণ্ডে উনি একজন গুণমুগ্ধ। সে জিজ্ঞাসা করছেন এত কর্মকাণ্ড কি করে করেন। অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছিল যে বহুমুখী প্রতিভা, এটা তো কম নয়, এই বহুমুখী প্রতিভা আপনি কিভাবে রাখেন, কিভাবে পরিচর্যা করছেন এবং এখনও পর্যন্ত করে যাচ্ছেন। দেখো, আমরা সবসময় সমাজের দিকে দেখি। সমাজ এবং সাংস্কৃতিক, ইকোনমিক্যাল এই দিকটা যদি ঠিক থাকে এবং শরীর চর্চা এবং শরীরের যে সমস্ত দিক সেইগুলি যদি ঠিক থাকে, সে নিশ্চয়ই এগিয়ে যাবে। সমাজকে কখনো পিছুতে দেবে না। সমাজকে এগিয়ে যাওয়ার আমাদের লক্ষণ। এবং যতটুকু আমার জানা আছে, আমি যে সমস্ত কাজ করে বেড়াচ্ছি, এখনও ছুটে বেড়াই, যেখানে আমাকে ডাকে সেখানে আমি ছুটে বেড়াচ্ছি এখনও। এই কিছুদিন আগে আমি যাব, কুফে বলে একটা দেশ আছে, সেখানে আমাকে ডাক দিয়েছে এবং সেখানে আমি উপস্থিত থাকব। তার আগে আপনারা জানেন যে মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে আমাকে ডক্টরেট উপাধি দিয়েছে ইকোনমিক্যাল গ্রোথ অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার জন্য। এবং তার সাথে সাথে ডিলিটও পেয়েছি সেই একই পদ্ধতিতে। বাহ, অনেকের অনেক প্রশ্ন, অনেকে দেখছেন, ফোন করছেন। আপনার মতো একজনকে আমরা পেয়েছি আজকে স্টুডিওতে, ডক্টর সুজিত কুমার কর্মকার, সমাজসেবী, কবি। এই যে সারা পৃথিবী ঘুরছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কলমের আঁচড় দিয়ে অনেক কিছুতে মানে লিখে ফেলেন। ওটা কখন লেখেন? সারাদিন তো ঘুরছেন মানুষের সেবায়। তো ভালো প্রশ্ন। হ্যাঁ, যে আমার সময়টা কোথায়? আমি তো সারাদিন এইসব নিয়ে কর্মকাণ্ডের দিকে থাকি। আমার সময়টা হচ্ছে রাত্রিবেলায় 11টা থেকে 12টা 1টা না, পর্যন্ত। আবার একজন ফোন করেছেন। নমস্কার, কে আছেন ফোনে? নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, কে আছেন ফোনে? হ্যাঁ, কে আছেন, কোথা থেকে ফোন করেছেন? আপনার নাম বলুন। ইনজুরি থেকে অনন্যা রক্ষী। আমি ঠিক কথা বলতে পারি না, বাবা ফোনটা লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ, দাদা আছেন পাশে, আপনি বলুন। হ্যাঁ, বলুন, কি বলতে চাচ্ছেন? স্যারকে দেখেই ফোনটা করলাম। আপনার কথা ঠিক বোঝা যাচ্ছে না, একটু বলুন ঠিক, মানে কি বলতে চাইছেন। অতিথির সঙ্গে কথা বলুন। স্যারকে দেখে ফোনটা করলাম। হ্যাঁ, বাসন্তীতে সাঁতার ছিলাম। কথাগুলো বোঝা যাচ্ছে না, আপনি সঙ্গে থাকুন, আমরা সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলেন, আমেরিকার ওই, হ্যাঁ, বিদেশে যে সম্মানটা পেয়েছেন। বিদেশে যে সম্মানটা দিয়েছিল, সেই সম্মানটা আমি সমাজের দিক তুলে ধরেছিলাম এবং ইকোনমিক্যাল গ্রোথ কীভাবে হয় সেই দিকটা তুলে ধরেছিলাম। এবং সেই দিকগুলি দেখেই আমাকে সম্মানিত করেছে। এবং সমাজের বহু কাজ থাকে,
আমাদের লায়ন্স ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব, আমার ক্লাব হোম ক্লাব হচ্ছে উত্তরামপুর জিতপুর। সেখান থেকে আমার ধীরে ধীরে ওঠা, এবং সেই কাজ সমাজের নানা ধরনের কাজ আছে, যেমন গরিবদের বস্ত্র বিতরণ, গরিবদের খাওয়ানো, গরিবের পাশে দাঁড়ানো, তাদের কারো পড়ার ইচ্ছা আছে কিন্তু তাদের টাকা পয়সা নেই, সেই দিকটাও আমাকে দেখতে হয়। কেউ পড়তে চাচ্ছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে, কিন্তু তার বইয়ের খরচ সেগুলিও আমি দেখি। এবং আমার কাছে যারা ছুটে আসে আমি তো কাউকে ফেরত দিই না, এবং যতটুকু আমার সম্ভব তাদেরকে আমি আমার তরফ থেকে তাকে সমাজের কল্যাণ যেন হয় এবং সমাজে তারা দাঁড়াতে পারে সেই দিক থেকে আমি প্রস্তুত থাকি। বাহ, আমরা একটা বিরাট অভিজ্ঞতা সম্পন্ন, বেশ কয়েক দশক ধরে মানুষের সেবায় যার নিয়োজিত প্রাণ, তেমন একজন মানুষ ডক্টর সুজিত কুমার কর্মকার আজ আমাদের অতিথি সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেসে। প্রতি বুধবার বিকেল 4টে থেকে দেখুন সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস, শুধুমাত্র এক্সপ্রেস নিউজ চ্যানেলে। আরেকটা বিষয় সুজিতদা, আপনি ট্রেকিং করেছেন। ও ট্রেকিংয়ের মানে রশ্মি ছাড়া, দড়ি ছাড়া যে ট্রেকিংয়ের যে ওটা আপনি বোধহয় ভুলে গেলেন বলতে, আমিও তো আপনাকে মনে করতে ভুলে গেছি। আমাদের যেটা ঘুমরো পাহাড়ে হতো, বিহারে অবস্থিত ছিল, এখন যেটা ঝাড়খণ্ড হয়ে গেছে, সেখানে আমরা ইন্সট্রাক্টর হিসাবে তাদের ছেলে মেয়েদেরকে শেখানো হয়। তো আমাদের হচ্ছে দুটো হাত দুটো পা। এখন পাহাড়ে উঠতে গেলে আমরা বলি ওটাকে 3 পয়েন্ট ক্লাইম্বিং, কেননা একটা হাত ছেড়ে দিতে হবে। আমাদের একটা হাত না ছেড়ে আরেকটা হাত ধরবো কী করে? এইভাবে যে 3 পয়েন্ট ক্লাইম্বিং কীভাবে উঠাতে হয়, বাচ্চারা যখন থাকে, শিশুরা থাকে, বড়রা থাকে, তাদেরকে রশি দিয়ে করে আমি নিজেই যখন দক্ষতা হিসাবে দেখাই, তখন কিভাবে করতে হয় সেটা আমি আগে প্রথমে দেখিনি। তো আমার অভিজ্ঞতা এইভাবে হয়, ধীরে ধীরে করতে করতে যখন আমার পদ্ধতি যখন জানতে পারে এবং তারা শিখে নেয়, এবং শিখতে তখন তাদেরকে বেসিকে পাঠায়, বেসিক থেকে অ্যাডভান্স থেকে MOI মাস্টার অফ ইন্সট্রাক্টর, তারপরে ট্রেকিং পরে এক্সপিডিশন। এইটাই হচ্ছে আমাদের পদ্ধতি, এইভাবে আমরা এগিয়ে যাই। আজকে আমাদের স্টুডিওতে প্রচার বিমুখ এই মানুষটি অনেকবার আমন্ত্রণ জানানোর পরে উনি রাজি হয়েছেন আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার। এতক্ষণ ধরে তার আলোচনা শুনছিলাম, তার অভিজ্ঞতার কথা শুনছিলাম। সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেসে ডক্টর সুজিত কুমার কর্মকার। সুজিতদা, যে প্রশ্নটা আপনাকে একটু সাহস নিয়ে করি, এত মানুষের জন্য কাজ করেন, কাউকে ভালো লাগেনি? একটা বিরাট পাওনা, এটা ঠিকই। ভালোবাসা কিন্তু সেইভাবে হয়নি, ভালোবাসা হয়েছে কর্মক্ষেত্রে, এবং তারা এগিয়ে এসছে আমার কাছে। একটা ছোট্ট করে একটা উদাহরণ দিই। ইংল্যান্ডের সাথে যখন আমরা গেছিলাম একটা পর্বতে, সেই পর্বতে ইংল্যান্ড এবং আমাদের যে ক্লাব, সেই ক্লাব থেকে আমি যখন রিপ্রেজেন্ট করি, সেখানে যে ইংল্যান্ডবাসী এক ভদ্রমহিলা, তিনি যখন একটা ক্লাইম্ব করছিলেন, একটা পাহাড়, অজানা পাহাড়, সেই ক্লাইম্ব করতে যাওয়ার সময় তার যে আইস এক্স, হ্যাঁ, বরফ কাটার কুঠার, সেই কুঠার কেটে উঠতে হয়, কুঠার কেটে উপরে উঠতে হয়। কুঠার কাটতে ওনার ওইটা ফসকে যায় এবং পড়ে যায়। তখন আমার যে টেন্ট ছিল তার পাশেই ওনাদের টেন্ট ছিল, ইংল্যান্ডের বাসিন্দা। আমি আমার আইস এক্সটা ওনাকে দিই। কি নাম ছিল মনে আছে? ইতিমধ্যে তো আমার সেই মনে না, ওইটা মনে থাকলে ফেসবুক খুঁজে দেখা যেতে আছেন কিনা। তা উনি হচ্ছে ইংল্যান্ডের, ওখানকার একজন টিচার ছিলেন ইংল্যান্ডের, নামটা ইতিমধ্যে মনে পড়ছে না। যাই হোক, এটা আইস এক্স তখন আমি আমারটা দিয়ে দিই, এবং সেটে যখন ও করে যখন খুব উৎপন্ন হয়েছে এবং সে সাকসেসফুলি হয়েছে, আমাকে তখন উনি একটা ওখানকারই একটা ক্যামেরা দেয়। ক্যামেরাটা এখন নেই, সেটা হারিয়েও গেছে।
খুব ভালো ক্যামেরা দিয়েছেন। সেই থেকে যে একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল, অনেক দিন ধরেই চলছিল বন্ধুত্ব, তো সেই বন্ধুত্বটা এইভাবেই আমাদের গড়ে ওঠে, সমাজকে নিয়ে কিংবা আমাদের খেলাধুলা নিয়ে, এই পাহাড় পর্বত নিয়ে। এটা কত সালের ঘটনা এটা? এটা আমি বলতে পারি 1989 এরকম। 89 তখন তো সেল ফোন আসেনি, তাহলে 1990 এরকম ফোন নাম্বার না। নেওয়া যেত, যোগাযোগ থাকতে পারত। সেই একটা আপনার ভালোবাসার জায়গা। যাই হোক, এবার সমাজ সংস্কৃতি এক্সপ্রেসে সুজিতদার যেটা আরেকটা ফোন। হ্যালো হ্যালো, কে আছেন ফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি তীর্থপ্রতিম চক্রবর্তী বলছি রূপনারায়ণপুর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ডক্টর সুজিত কুমার কর্মকারকে ভালোভাবে চিনি। হ্যাঁ। উনি রূপনারায়ণপুরে উৎসবে উনি ছিলেন, এবং আমি যেহেতু পিসের সঙ্গে জড়িত আছি, উনিও পিসের সঙ্গে জড়িত। আমার খুব ভালো লাগে মানুষটিকে, হ্যাঁ, এবং উনি আমাদের অনেক সাহায্যের হাত বাড়িয়ে দেন, এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ। এবং আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি ফোনটা করলাম। ওনাকে অশেষ ধন্যবাদ, উনি আপনাদের স্টুডিও এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তো উনি যেন পরবর্তী দিনে আমাদের সঙ্গে যেন থাকেন উনি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে। আপনি আপনার কবিতা ভক্ত, আপনার স্বরচিত অনেক কবিতা হয়তো উনি পড়েছেন। হ্যাঁ, আপনার তো সব জায়গায় বিচরণ, কোথাও হয়তো পরিচয় হয়েছে কবিতার পড়েছে। দেখুন, যারা শিক্ষক হয় না, তাদের পরিচয়টা, শিক্ষক হোক, ইন্সট্রাক্টর হোক, যাই হোক না কেন, তাদের বিশাল যে অবদান থাকে, আমরা মনে রাখতে পারি না স্টুডেন্টদের, ওনারা মনে রাখতে পারে। ওনারা তখন ফোন করে বলে, আরে আপনাকে তো দেখেছিলাম এখানে, আপনার নামটা এই, কিন্তু আমি চিনতে পারি না, ওনারা কিন্তু আমাকে চিনে। তো এই যে বিশাল যে পাওনা, সেটা তো ভোলার নয়, এটা খুবই ভাল লাগে। এমন আমার দুটো বই বেরিয়েছে ইদানিং, একটা হচ্ছে এই জীবন মানুষের জন্য, আর একটা 4 দশক ধরে যে আমি সমাজে কাজ করেছি, সেটা একটা বইয়ের আকারে বের করেছি। বেরিয়েছে। এই দুটো বই যদি কারো দরকার প্রয়োজন হয়, আমার নাম্বারটা রাখুন, নাম্বারে যোগাযোগ রাখবেন, আমি নিশ্চয়ই আমি সেটাকে দিতে পারবো। আমাদের এক্সপ্রেস নিউজে ফোন করলে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। যিনি ফোন করেছেন অনেক ধন্যবাদ তাকে। আরেকটা বিষয়, এখন অনেকগুলো বিষয় আছে যেগুলো একদিনে আপনার সঙ্গে, আপনার এত অভিজ্ঞতা, আর আমাদের যে সাহিত্য এক্সপ্রেস হয় সেখানেও আপনাকে দিন আমন্ত্রণ জানাবো, একটু সময় করে যদি আসেন আমাদের সাহিত্য এক্সপ্রেসে, সেদিন আপনার কবিতা এবং আপনার গল্প শুনবো। এখন যে বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করছি, ম্যাজিক। আপনি একই মঞ্চে পিসি সরকারের সঙ্গে ম্যাজিক দেখিয়েছেন, ম্যাজিক শিখেছেন, মানে নতুন কিছু জানার সবসময় একটা আগ্রহ আপনার। এই ব্যাপারটা কি? দেখুন, ম্যাজিক তো বলতে আমরা যেটা বুঝি মন্ত্রতন্ত্র না, ম্যাজিক হচ্ছে একটা ট্রিক্স, হাত সাপ্লাই যেটাকে বলা হয়, যেটা সবসময় বলে থাকে ম্যাজিক ইজ নাথিং বাট ট্রিক্স। এই ট্রিক্সটা কত দ্রুততম দেখাতে পারে, সেটাই হচ্ছে ম্যাজিক। সেই ম্যাজিকটা যখন এসছিলেন আমাদের পিসি সরকার, হিন্দুস্তান কেবলসে এসেছিলেন, রবীন্দ্র মঞ্চেও এসেছিলেন, এটা বহু বছরকার কথা বলছি। আমার খুব ইচ্ছা ছিল যে কীভাবে হচ্ছে, এত তাড়াতাড়ির মধ্যে কীভাবে হয়। তখন উনি বলেছেন, পিসি সরকারের সাথে আমার মানে আমার সাথে দেখা হয় খুব, আমাদের রবীন্দ্র মঞ্চে যখন ম্যাজিক করতে আসেন এবং হিন্দুস্তান কেবলসে, প্রথম আমি ছুটে বেড়াই পিসি সরকারের কাছে, এবং পিসি সরকার একটা অঙ্ক দিয়েছিলেন, এবং সেই অঙ্কে কেউ বলেছিল যে কেউ এগিয়ে আসুক, একটা নাম্বার লিখুক, আমি সেই নাম্বারটা বলে দেবো কত নম্বর কী করে গেছে। তখন আমি এগিয়ে গেছিলাম, এবং এগিয়ে যাওয়ার পর তখন পিসি সরকার তখন আমাকে বললে, পিসি সরকার তোমার খুব ইচ্ছা আছে, আমি তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি একবার আমার সাথে দেখা করবে, আমি নিশ্চয়ই তোমাকে কিছু ট্রিক্স দেখাবো। এবং সেই ট্রিক্সগুলি আমার এখনও মনে আছে, সেই ট্রিক্সগুলি যে আমাকে দিয়েছিল, এবং সেটাই নিয়ে ছোট ছেলে মেয়েদেরকে বয়ে বেড়াচ্ছি যেখানে যাই। যেমন কোনো উৎসব হলো, উৎসব বলতে যেমন কী বল, জন্মদিন কিংবা কারো মুখে বা অন্নপ্রাশন গেলেন, ওখানে একটু ম্যাজিক দেখিয়ে দিলেন, হাতের দিয়ে ম্যাজিক দেখাই। সেগুলো করেছিলাম, কিছু জায়গায় গেছিলাম, সেখানে আমি উপস্থিত থেকে সেগুলো দেখিয়েছিলাম। রক্ত আন্দোলনের প্রথম সারির একজন আপনি সৈনিক,
স্বেচ্ছায় রক্তদান শিবির ছোটোর থেকে, বোধহয় আপনার দাদাও বোধহয় এই রক্তদান নিয়ে বিশাল কাজ করেছেন, আর সেইটাকে আপনিও বয়ে নিয়ে যাচ্ছেন। রক্তদান একটা এমন জিনিস যেটা ঈশ্বর ছাড়া, উপরওয়ালা ছাড়া কেউ সৃষ্টি করতে পারেন না। মানুষই মানুষের পাশে দাঁড়ায়, হিন্দু, বৌদ্ধ, ধনী, গরিব। রক্ত কিন্তু বোঝা যায় না যে এটা কার। তা আপনারা রক্তদান আন্দোলনের সঙ্গে প্রথম সারির একজন নেতা। এখন প্রচুর রক্তদান শিবির গড়ে উঠছে। আপনি যে অঞ্চলের মানুষ বা বাইরেও এরকম প্রচুর শিবির আপনি করেছেন, কি বলেন? আমি ছোট করে বলছি যে আমার যে ভাই রঞ্জিত কর্মকার এবং তার ডাকনাম হচ্ছে পল্টু, রক্ত আন্দোলনে তিনি এগিয়ে গেছিলেন চিত্তরঞ্জনের এই সমাজ কল্যাণের জন্য, যাদের রক্ত ছাড়া তিনি বাঁচতে পারতেন না। তিনি প্রথম রক্ত দিয়েছিলেন এবং যাকে বাঁচিয়েছিলেন, এবং সেই দিক থেকে এবং জানতে পারি যে পল্টু, ডাকনাম পল্টু, পল্টু বলেই সবাই চেনে, এবং তিনি একজন এই রক্তদানের সৈনিক বলতে পারেন। ওনার হাত ধরেও আমি অনেক জায়গায় গেছিলাম। উনি আমাকে একটা দিক দেখিয়েছিলেন যে রক্ত দিলে ক্ষতি হয় না, রক্তদান বড় দান। এই দানটা যদি মনের মধ্যে গেঁথে যায়, অনেকে দেখবে এগিয়ে আসবে। কিন্তু অনেকে ভয় পায় যে রক্ত দিলে বোধহয় আমার শরীরে কোনো ক্ষতি হতে পারে। কিন্তু বছরে দুবার রক্ত দেয়, আমাদের তো রক্ত এক্সিস হয়ে গেলে ওটা জল হয়ে যায়। সেইটার দিকটা অনেকেই জানেন না, এবং আমরা এই দিকটায় আমরা ট্রেনিং দিয়ে থাকি। এই সচেতনতা তুলে ধরছেন, যে সচেতন করছেন মানুষকে, সচেতন যারা রক্ত দাও, রক্ত দিয়ে ভয়ের কিছু নেই। এটা আমাদের পুনর্জন্ম, যেটা ফাউন্ডার আমার ভাই রঞ্জিত কর্মকার, পল্টু ফাউন্ডার, এবং সেখানে বহু রক্তের সাথে আমরা জড়িত থাকি। রক্ত দিলে যে আমাদের ক্ষতি হয় সেটা কিন্তু তা নয়। অনেকে এগিয়ে এসছে, এখন মেম্বারশিপও বেড়েছে। আমি ওখানকারই একজন লাইফ মেম্বার। এবং সময় অনেক কম, দুটো দিক আপনি তুলে ধরতে হবে, নাহলে দর্শকরা বুঝতে পারবে না যে কত সমাজকে সুন্দর করার তাগিদটা আপনার মধ্যে কতটা। লায়ন্স ক্লাবের আপনি চেয়ারম্যান। একটা ফোন আছে, আরেকটা ফোন নিই একদম শেষ সময়। হ্যালো, কে আছেন ফোনে আমাদের সঙ্গে? আমি দেওঘর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি, আমি লায়ন্সের মাধ্যমে বাবুর বেশ কিছু কাজের কথা শুনেছি। আচ্ছা আচ্ছা। এবং উনি একটা গ্রামের জলকষ্ট দূর করবার জন্য একটা কুয়ো খুঁড়ে দিয়েছেন, এটাও শুনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সুজিত বাবুর কাছে আমার প্রশ্ন, যে এরকম যদি দেখা যায় যে কারোর পয়সার হবে, কারোর মেয়ের বিয়ে আটকে গেছে বা কিছু, সেক্ষেত্রে কি উনি সেইভাবে কিছু ভাবেন? সঙ্গে থাকুন, আপনার কথা সুজিতদা শুনতে পেয়েছেন। আপনি কোন গ্রামের জলের জন্য বোধহয় নিজের উদ্যোগে করেছিলাম কল্যাণগ্রাম 2-3-এ। সেখানে ওদের খুব অসুবিধা পড়ে গেছিল, যে জল পাচ্ছে না। জলের জন্য তার পাশেই ছিল আমাদের কি বলে ঠাকুর দেবতার আশ্রম। সেই ঠাকুর দেবতার আশ্রমে কিভাবে জল পাবে, সেই জন্য আমাকে যখন ডেকেছিল, আমি খুব উপকৃত হয়ে উল্লাসিতভাবে আমি এগিয়ে গেছিলাম এবং সেখানে কুয়ো করে দিয়েছি। এখনো পর্যন্ত সেই কুয়োটা চলছে, এবং সেখানে ওখানে কালী মন্দির। দেখুন সুজিতদা, স্রষ্টা হারিয়ে গেলেও সৃষ্টি থেকে যায়। আপনি হয়তো কালের নিয়মে একদিন চলে যাবেন, কিন্তু আপনার সৃষ্টি, ওই কুয়োটি কিন্তু থেকে যাবে। জন্মান্তরে মানুষ ওখান থেকে উপকার পাবে। তারা বলবে যে ডক্টর সুজিত কুমার কর্মকার বলে একজন ছিলেন, তিনি এই কুয়োটি করে দিয়েছিলেন। আমাদের সময় একদম শেষ, জমে উঠেছিল অনুষ্ঠান। আরও অনেক অভিজ্ঞতার কথা সুজিতদার কাছে আমাদের শোনা বাকি রইল। আগামী দিনে অবশ্যই এই স্টুডিওতে উনি আসবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেস থেকে। আগামী বুধবার দেখা হবে বিকেল 4টেয়, শুধুমাত্র এক্সপ্রেস নিউজ চ্যানেলে। খুব ভালো থাকবেন সবাই, আর দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ।
খবর নেয়, খবর দেয়।